আসসালামু আলাইকুম। আজকে যেই উপন্যাসটা পড়ব এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসটি আপনাদের বাংলায় পড়ে শোনাবো। এটা 1954 সালে 1954-এ সাহিত্যে নোবেল পুরস্কার পান আর্নেস্ট হেমিংওয়ে এই উপন্যাসের জন্য। এখন উপন্যাসটি বাংলায় পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির 4টি খণ্ড: জেলে সান্তোসের দুর্ভাগ্য, দ্বিতীয় খণ্ড মার্লিন মাছ ধরা এবং কঠোর স্ট্রাগল, তৃতীয় খণ্ড হাঙ্গরের কাছ থেকে মার্লিনকে রক্ষা করার প্রচেষ্টা এবং চতুর্থ খণ্ড মার্লিনের কঙ্কাল নিয়ে সমুদ্রের তীরে ফিরে আসা। শুরু করছি। জেলে সান্তিয়াগোর দুর্ভাগ্য। 85 বছর বয়সী সান্তিয়াগো হাভানার উপকূলবর্তী অঞ্চলের এক মৎস্য শিকারী। সে বিপত্নিক, অর্থাৎ তার স্ত্রী বেঁচে নেই। সে একাকী বসবাস করে। সে বিগত 84 দিন একটি মাছও শিকার করতে পারেনি। তার একজন ছাত্র রয়েছে, তার নাম হচ্ছে ম্যানোলিন। সে সান্তিয়াগোর কাছে মাছ শিকার করা শেখে। ইদানিং তার বাবা-মা তাকে অন্য কোনো ভাগ্যবান মাছ শিকারীর হয়ে কাজ করতে বলতেছে। যেহেতু সান্তিয়াগো নিজেই কোনো মাছ ধরতে পারছে না কোনোদিন ধরে, তারা ভাবে যে সান্তিয়াগোর ভাগ্য আসলে শেষ হয়ে গেছে। কিন্তু ম্যানোলিন নিজেও সান্তিয়াগোকে খুব পছন্দ করে। সান্তিয়াগো ম্যানোলিনকে খুব আদর করে এবং মাছ ধরতে শেখায়। ম্যানোলিন সান্তিয়াগোকে ছাড়তে চায় না। রোজ তারা একত্রে মাছ ধরতে যায়। ম্যানোলিন সান্তিয়াগোর নৌকাটি টেনে তীরে তুলতে সাহায্য করে এবং পরের দিন আবার সান্তিয়াগোকে মাছ ধরার জন্য যায়। তখন মাছ ধরতে উৎসাহ দেয়। ম্যানোলিন সান্তিয়াগোর সেবায় কোনো কমতি রাখেনি। ম্যানোলিন তার খাবার এবং পোশাকের ব্যবস্থা করে যাচ্ছে। এর বিনিময়ে সে সান্তিয়াগোর কাছ থেকে কিংবদন্তি বেসবল খেলোয়াড়ের গল্প শোনে। সান্তিয়াগোর যৌবনকালে আফ্রিকায় অভিযানের ব্যাপারে জানতে পারে, কারণ সান্তিয়াগো যখন যুবক ছিল সেই সময় সে আফ্রিকার বেশ কিছু অভিযানে যায়। প্রতি রাতে সান্তিয়াগো আফ্রিকার সমুদ্রের তটে সিংহদের হেঁটে বেড়ানোর স্বপ্ন দেখে। ম্যানোলিনের তাকে ঘুম থেকে ডেকে তোলে। ম্যানোলিন নৌকাটি পানিতে নামিয়ে দেয়। এরপর সান্তিয়াগো রোজকার মতো একা বেরিয়ে পড়ে সমুদ্রের নীড়ে। যদিও 84টি দিন ধরে সে মাছ ধরতে পারেনি, তবুও সে প্রত্যেকটি দিন ধৈর্যের সাথে মাছ ধরতে যায় এবং প্রতিদিনই ভাবে সে আজকে তার জন্য অবশ্যই কোনো মাছ রয়েছে এবং সে শিকার করতে পারবে। 85তম দিন ভোরবেলায় ম্যানোলিন সান্তিয়াগোকে সমুদ্রে নৌকা ভাসাতে সাহায্য করে। সান্তিয়াগো সচরাচর সেখানে মাছ ধরত যেখান থেকে সে একটু পেরিয়ে গেল, কারণ এই জায়গাটিতে সে গত সপ্তাহে এসেছিল বড় মাছ পাওয়ার আশায়, কিন্তু সে পায়নি। তাই আজ ভাগ্য সুপ্রসন্ন হবে এই ভেবে সে সামনে এগিয়ে চলে। বিকেলের দিকে সে একটি 10 পাউন্ডের টোনা মাছ শিকার করতে সক্ষম হয়। মার্লিন মাছ ধরা এবং কঠোর স্ট্রাগল। তার সারাদিনের পরিশ্রম সার্থক হয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলবার আগেই সে তার যে লাইনগুলো ফেলেছিল মাছ ধরা, সেখানে মাছ ধরা পড়েছে এবং মাছ টান দিচ্ছে, এটা সে টের পেল এবং সত্যি বিরাট এক মার্লিন মাছ তার হুকে বিঁধেছে। মাছটা যতই বড়, সে সান্তিয়াগো কোনোভাবে সেটাকে তুলতে পারছে না। মার্লিন তার ডিঙি নৌকাটিকে ধীরে ধীরে তীর থেকে আরও গভীরে নিয়ে যেতে লাগলো। অর্থাৎ সান্তিয়াগো কোনোভাবে মাছটিকে বাগে আনতে পারছে না, বরং মাছটা এতটাই শক্তিশালী ছিল যে তার নৌকাটাই আরও সমুদ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে সূর্যাস্ত হয়ে গেল। এখনো পর্যন্ত সান্তিয়াগো এবং মাছের মধ্যে লড়াই চলছে, কেউ হার মানছে না। সান্তিয়াগো যদিও সেরকম শক্তিশালী নয়, কিন্তু সে অতীতে অনেকবার মাছ ধরেছে তার যুবক বয়সে, এজন্য সে মাছ ধরার ক্ষেত্রে বেশ দক্ষ। মাছ ধরার কৌশল খুব ভালো করেই জানা আছে তার। এজন্য শক্তি কম থাকলেও সে মাছটিকে তার আয়ত্তে রেখেছে এখনো। সান্তিয়াগো মনে হয় এর মধ্যে মাছটির সাথে তার বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক হয়েছে, কারণ তারা একে অপরের জন্য একেবারে পারফেক্ট প্রতিদ্বন্দ্বী ছিল। তো মাছটা যেমন শক্তিশালী এবং চালাকের ঠিকই সেরকম সান্তিয়াগো ধৈর্যশীল এবং দক্ষ। সে মাছটার জন্য করুণা বোধ করছে, আবার সহানুভূতিও বোধ করছে। তবে সে এটা অনুভব করছে যে যেভাবেই হোক তাকে মাছ শিকার করতে হবে এবং সে যে 84 দিন ধরে মাছ ধরতে পারেনি এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে, কারণ সে ইতিমধ্যে অনেক
অনেকের কাছ থেকে অনেক অপমান সহ করেছে। তার এখন একমাত্র লক্ষ্য হচ্ছে এই মার্লিন মাছটিকে শিকার করা। তাই সে অন্যান্য যে লাইনগুলোতে টোপ ফেলেছে মাছ ধরার জন্য সেগুলো সে ছিন্ন করে দিল এবং তার পুরো মনোযোগ দিল মার্লিন মাছ শিকার করার জন্য। এভাবে সেদিন বিকেলের পর রাতও শেষ হয়ে গেল, কিন্তু মাছটি এখনো সমানভাবে লড়াই চালিয়ে যায় সান্তিয়াগোর সাথে। পরদিন সকাল সূর্যোদয় হলো, মাছটি হঠাৎই প্রবল শক্তিতে ঝাঁকুনি দিল। অর্থাৎ এতক্ষণ সে একটু শান্ত ছিল, কিন্তু এবার ঝাঁকুনি দেওয়া শুরু করলো। হঠাৎ করে হাত ধরে থাকা লাইনে জোরে টান পড়ায় সান্তিয়াগোর হাতটা কিছুটা কেটে গেল। সে যখন তার কাটা হাত সামলাতে ব্যস্ত, তখনই সে দেখতে পেল যে মাছটি সমুদ্র থেকে উপরে লাফ দিচ্ছে, ঠিক যেরকম ডলফিন কে লাফ দিতে আমরা দেখি। এক নজরে সে দেখতে পেল মাছটি অনেক বড় আকারের। এরকম মাছ সে কখনো ধরা তো দূরের কথা, সে এত বড় মাছ জীবনে চোখেও দেখেনি। সে তার পুরো মনোযোগ আবার স্থির করলো এবং পুরোদমে লাইনটি ধরে রাখলো। মাছটিকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। সান্তিয়াগো প্রার্থনা করতে থাকে যেন সেই মাছটি অবশ্যই ধরতে সফল হয়। মাছটি শক্তিশালী হওয়ায় সে নিজেও এক ধরনের মানসিক স্বীকৃতি পাচ্ছে যে এরকম মাছ কখনো দেখেনি। সে ভাবতে থাকে যদি তার জায়গায় নায়ক জিমে গিয়েও থাকতো তাহলে সে কি করতো। এখানে জিমে গিয়েও হচ্ছে একজন বেসবল প্লেয়ার, বেসবল। সে তার দলকে একবার অনেক শিরোপা জিতেছিল, যদিও সে সময় তাকে বহুবার ইনজুরিতে পড়তে হয়েছে, অনেকবার আহত হতে হয়েছে, তবুও সে কখনো খেলা ছাড়েনি এবং তার দলের জন্য সবসময় লড়াই করে গেছে। তার কথা চিন্তা করে বৃদ্ধ সান্তিয়াগো আবারও মানসিক শক্তি ফিরে পেল। দ্বিতীয় দিনে সূর্য অস্ত যাবার উপক্রম হলো এবং দ্বিতীয় দিনও শেষ হয়ে গেল। সে আবার একটা ছোট লাইন ফেললো। এবার সে একটা ডলফিন শিকার করতে পারলো, কারণ সে এতদিন খাবার নিয়ে আসেনি। সে ভেবেছিল সন্ধ্যায় ফিরে যাবে, কিন্তু মাছটার জন্য সে যেতে পারেনি। ডলফিন শিকার করার আগে আপাতত অভুক্ত থাকতে হচ্ছে না। সে ডলফিন খেয়ে রাত পার করবে। একদিকে মাছটা লাইনে তখনও রয়েছে, একটু একটু পরে লড়ে যাচ্ছে। সেটা যখন একটু শান্ত হলো, তখন কয়েক ঘন্টা সান্তিয়াগো বিশ্রাম নিয়ে নিল। তার ঘুমটা আবার ভেঙে দিল। মার্লিন মাছটি যখন লাফালাফি করছিল হুক থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, তুমুল লড়াই করছে মাছটি, এবং এবারে মার্লিন মাছের টানে তার হাত কয়েক জায়গায় আবার কেটে গেল, কিন্তু সান্তিয়াগো নাছোড়বান্দার মতোই লেগে রইল। এবার মার্লিন মাছটি অনেকটাই কাছে চলে এসেছে। মাছটি তার নৌকা চারিদিকে ঘুরতে থাকলো। এদিকে টানা কয়েকদিন ধরে মাছের সাথে লড়াই করার জন্য প্রবীণ সান্তিয়াগো তখন ঘুমে আর ক্লান্তিতে জর্জরিত। সাধারণত খরস্রোতা নদী বা সমুদ্র মাছ ধরার জন্য লাইনের সাথে লাগানোর পরে মাছটির সাথে এভাবে অনেকক্ষণ ধরে লেগে থাকতে হয় এবং মাছটি ক্লান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। ঠিক এরকমই করছে বুড়ো সান্তিয়াগো। তবে এবার মাছটি যখন নৌকার কাছে চলে আসে, সে তখন বর্ষার মতো নিক্ষেপযোগ্য কিছু দিয়ে, তাকে হরপুন বলা হয়। সে তার হরপুন ব্যবহার করার জন্য প্রস্তুত হয় এবং সে মাছটিকে মেরে ফেলল। অর্থাৎ মাছটি যখন উপরে উঠে এসেছে, সে হরপুন নিক্ষেপ করে মাছটা শিকার করেনি। যখন সে মাছটিকে মারার পর খুব কাছে নিয়ে এলো, মাছটা এতটাই বড় ছিল যে মাছটিকে নৌকায় তোলা যাচ্ছিল না। তাই সান্তিয়াগো অত বড় ভারী মাছটাকে নৌকায় একপাশে ভালোভাবে বেঁধে নিল। অর্থাৎ মাছটি তখনও পানিতেই রয়েছে। তবে এবার সে মাছটিকে নৌকার সাথে বেঁধে দিল। হাঙ্গরের কাছ থেকে মার্লিনকে রক্ষা করার প্রচেষ্টা। এরপর যে যাত্রা করলো কিউবার উদ্দেশ্যে বাড়ি ফিরে আসার জন্য। এখন তৃতীয় খণ্ড, হাঙ্গরের কাছে থেকে মার্লিনকে রক্ষা করার প্রচেষ্টা। এরপর যে যাত্রা করলো কিউবার উদ্দেশ্যে বাড়ি ফিরে আসার জন্য, মৃত মাছটি রক্তের গন্ধে পেয়ে সমুদ্র থেকে অনেক বড় বড় দুটি হাঙ্গর এসে নৌকাকে ঘিরে ধরলো। সান্তিয়াগো অনেক কষ্ট একটি হাঙ্গরকে হত্যা করলো তার হরপুন দিয়ে বাড়ি দিয়ে। তখন অন্য হাঙ্গরটি চলে গেল, কিন্তু সান্তিয়াগো অভিজ্ঞ নাবিক, তাই সে বিপদ বুঝতে পারলো সামনে আরো অনেক হাঙ্গর দল বেঁধে আসছে। এদিকে দুর্ভাগ্যজনকভাবে মাছ শিকার করার হরপুন হাত থেকে পড়ে গিয়েছিল হরপুন। এরপর মাছের রক্ত গন্ধ পেয়ে অনেক গুলো হাঙ্গর চলে আসলো। তারা মৃত মার্লিন মাছটির দেহটি ছিঁড়ে খুবলে খেতে লাগলো। সান্তিয়াগো প্রাণপণ চেষ্টা করতে লাগলো ওগুলোকে থামানোর জন্য। তার কাছে আরো বেশ কিছু হরপুন ছিল, সেগুলো দিয়ে হাঙ্গর মাছগুলোকে মারতে লাগলো এবং বেশ কিছু হাঙ্গর মারা গেলে কিছু পালিয়ে গেল, কিন্তু দেখা গেল যে মাছটির গায়ে তখন আরো আর কোনো কিছু বাকি নেই, শুধুমাত্র কাটা ছাড়া এবং লেজের কিছু অংশ বাকি ছাড়া। মার্লিন কঙ্কাল নিয়ে সমুদ্রের তীরে ফিরে আসা।
মার্লিনের চতুর্থ খণ্ড। ঠিক সেভাবেই সারা রাত এভাবে লড়াই করার পর সান্তিয়াগো যখন সমুদ্রের তীরে পৌঁছল ততক্ষণ সবাই ঘুমাচ্ছে। সে কোনো মতে তার নৌকার মাস্তুল দিয়ে নিয়ে ঘরে চলল। এখানে সে যে নৌকার মাস্তুলটি নিয়ে যাচ্ছে সেই মাস্তুলটি দেখতে অনেকটা ক্রুশের মতো। সেরকম ক্রুশ যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন, যেটা নিয়ে সে টেনে বাড়িতে ফিরতে লাগলো। যীশুখ্রিস্ট যেভাবে অনেক কষ্ট সহকারে মৃত্যুবরণ করেছিলেন ঠিক এভাবেই ক্রুশটিকে নিয়ে যাচ্ছে সান্তিয়াগো। তার এত কষ্টকে যীশুখ্রিস্টের কষ্টের সাথে তুলনা করা হয়েছে। মার্লিন মাছটির কঙ্কাল তখনও নৌকার সাথে বাঁধা বন্দরের পরে রইল। পরদিন সকালে ম্যানোলিন সান্তিয়াগোর বাড়িতে গেল। তার বাড়ির বাইরে অনেক মানুষ জটল। সকলেই সে বড় মার্লিন মাছটি দেখে বিস্মিত। তারা জীবনে কখনো এত বড় মার্লিন দেখেনি। তারা জড়ো হয় সান্তিয়াগোর সাফল্য দেখে তাকে অভিনন্দন জানানোর জন্য। ম্যানোলিন সান্তিয়াগোর জন্য কফি বানিয়ে এনেছিলেন। বুড়ো সান্তিয়াগো বাড়িতে ফিরে দেখে সে অনেক আনন্দে উচ্ছ্বসিত হয়। আবার সান্তিয়াগো হাত কেটে যাওয়ার কারণে তার শারীরিক অবস্থা দেখে ম্যানোলিন অনেকক্ষণ কাঁদলো বটে। সান্তিয়াগোর ঘুম ভাঙল। ম্যানোলিন তাকে বলে, তার বাবা-মা আর যাই বলুক না কেন, সে এখন থেকে সান্তিয়াগোর সাথেই মাছ ধরতে যাবে। এদিকে একদল পর্যটক মার্লিনের কঙ্কাল দেখে সেটাকে হাঙরের কঙ্কাল ভেবে ভুল করে। প্রবীণ মাছ শিকারী ততক্ষণে আবার ম্যানোলিন দৃষ্টির সম্মুখে ঘুমের ঘোরে চলে যায়, এবং সে স্বপ্নে আবার সিংহগুলোকে দেখতে পাচ্ছে। আমরা জানি যখন সে মাছ ধরতে যাওয়ার আগে তার যুবক বয়সের সময়গুলোর কথা চিন্তা করেছিল, সে তখন তার অভিযানে সিংহের কথা বরাবর মনে করেছিল। ঠিক এখন আবার সে স্বপ্নে সিংহগুলোকে দেখতে পাচ্ছে, যেটা তাকে তার যৌবনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। হয়তো সেও এরকম শক্তিশালী ছিল এবং সে শক্তিশালী একটা মাছ ধরতে পেরেছে। যদিও মাছটি দেহাবশেষ আর কিছুই বাকি নেই, কিন্তু সে আসলে গর্বিত এবং হয়তো সেই মাছটি শিকারের মধ্য দিয়ে তার যে দীর্ঘদিন ধরে মাছ শিকার হচ্ছিল না সেই অবস্থাটা হয়তো কেটে গেল, এবং এভাবেই নোবেলটিও শেষ হয়ে যায়।